আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনের সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ভুটানের জন্য চট্টগ্রাম সহ দেশের যে কোনো বন্দর উন্মুক্ত করার ঘোষণা, শুল্কমুক্ত পণ্যের সুবিধা নিয়ে ঢাকা থিম্পু বাণিজ্য চুক্তি সই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, আটক 4। বঙ্গবন্ধু সহ সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের রিট। 21শে আগস্টের মামলায় সাবেক ডিআইজি সহ সাইদ সহ দুজনের জামিন নামঞ্জুর, হাইকোর্টের পর আপিল বিভাগেও আবেদন খারিজ। বিশেষ জামিনের মেয়াদ শেষ হলেই খালেদাকে বিদেশ নেয়ার আবেদন, দাবি মানা না হলে কর্মসূচির ঘোষণা। এবং সাম্প্রতিক সময়ে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় উদ্বেগ IUCN, বাংলাদেশের দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। কলম্বিয়ায় বৈদ্যুতিক হুইলচেয়ারে বিশেষ চাহিদা সম্পন্নদের বিনোদনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ভুটান বাংলাদেশের চট্টগ্রাম সহ যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভুটানের বাজারে বাংলাদেশ বেশ কিছু পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ভুটানের অবদান চিরস্মরণীয়। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গেও রয়েছে তাদের হৃদয়ের সম্পর্ক। সময় ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক ঐতিহাসিক, কারণ ১৯৭১-এ আজকের এই দিনটিতেই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। প্রথম স্বীকৃতি দিয়ে সেদিন যেমন পাশে ছিল, ঠিক তেমনি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির মাধ্যমে প্রথম দেশ হিসেবে আবারও প্রকৃত বন্ধুর পরিচয় রাখল ভুটান। এটি বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ চুক্তি। ভুটানের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সম্পর্কের মাঝে এই চুক্তিকে আরেকটি ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। The day we heard that Bhutan recognized Bangladesh, it was something, the feeling I cannot explain. It's very difficult to, get words. It is so stimulating. It is so encouraging. It is so joyful. Because that time we were just sitting on the floor because we had nothing in the house where we are captive, one-story building. But that day we forget all our sorrow and pain. We started laughing, shouting and crying. That I cannot forget. Now Joy, Rehana and myself, only we 3 survivors. So it is very, very auspicious day, very important day to us. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মায়ের মতো আর বাংলাদেশকে নিজের দ্বিতীয় দেশ হিসাবে উল্লেখ করেন ভুটানের প্রধানমন্ত্রী। Thank you very much, Your Excellency, for your motherly affection to me personally and for the relation of the two countries. Personally, Bangladesh is always very close to my heart, and also I would like to convey our appreciation to you for successfully handling the pandemic and your country's economy side by side. পিটিএ চুক্তির মাধ্যমে ভুটানের বাজারে বাংলাদেশের 110টি পণ্য এবং বাংলাদেশে ভুটানের 34টি পণ্য শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। Bhutan can use the waterways, our waterways link already we have started. We are developing our Chilmari port, and Chilmari and Nanganj, Pangao is open to you. Not only that, our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that.
আগামীতে আরও 11টি দেশের সঙ্গে পিটিএ চুক্তি করবে বাংলাদেশ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে প্রথমে 2 জনকে আটক করার পর তাদের স্বীকারোক্তিতে আরও 2 জনকে আটক করা হয়। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আলিম আল রাজি জানাচ্ছেন বিস্তারিত। গত শুক্রবার ভোররাতে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ। বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিকদের জানান পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে 4 জন ধৃত হয়েছে, 2 জন এই একটি মাদ্রাসার এখানকারই ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কোনো একজনের উস্কানির কারণে এসব ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেবে না সরকার, জানান মন্ত্রী। প্রত্যক্ষ জড়িত ছিল তারা হলো আবু বকর নাহিদ এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তারা হলো আলামিন আর ইউসুফ, তাদেরকে আটক করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে রিট আবেদন করেন আইনজীবী নাহিদ সুলতানা জুথি। বঙ্গবন্ধুর যে ভাস্কর্য, সেই ভাস্কর্য এটা কিন্তু একটা স্বাধীনতার প্রতীক। কোর্ট থেকে আমরা একটা ডাইরেকশন চাচ্ছি, কালকে আমরা এটা মেনশন করব যে আমরা যত রাষ্ট্রের যত মনুমেন্ট আছে এটা রক্ষার জন্য সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে নৈরাজ্য প্রতিরোধের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আলিম আল রাজি, চ্যানেল আই। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে একটি গোষ্ঠী। এরই মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা হয়। এরপর থেকে জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে। জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ওপর আঘাত হানা। এ অপরাধ ক্ষমার অযোগ্য। সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। দেশে লাখ লাখ কর্মী আজ ক্ষুব্ধ। আমরা কর্মীদের হৃদয়ের আবেগ অনুধাবন করি। আগেই বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আক্রমণ করে না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দু পিছপা হয় না। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতির পিতার অবমাননাকারীরা ছাড় পাবে না। ভাস্কর্য যদি তাদের কাছে অগ্রহণযোগ্য হয়, তাদের বাবার ছবি রাখাও তাদের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, নিজের ছবি রাখাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। আর টেলিভিশনে ওনাদের চেহারা দেখানো গ্রহণযোগ্য নয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে নিজেদের পোস্ট দেন ভাস্কর্য বিরোধী, সেটিও গ্রহণযোগ্য নয় তাদেরই বক্তব্য অনুযায়ী। এই সমস্ত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ।
প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে আশিক্কিনী আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। আমাদের বাংলাদেশে আমরা কখনোই দেখি নাই, শুনে নাই যে কারো পাত্র ভেঙে দিয়ে ফেলে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব ষড়যন্ত্রের গভীর নীল নকশা। জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন এবং গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চলছে। কুষ্টিয়ার ঘটনা প্রসঙ্গে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্ম করছে এই সরকার। এটা একটা গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুদর গাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়। সেটা আপনারা তৈরি করছেন আপনাদেরকে ক্ষমতায় টিকে থাকবার জন্য। যেন আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারেন তার জন্য যত রকমের সমস্ত অপকর্ম আপনারা করে চলেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং সাবেক ডিসি পূর্ব ওবায়দুর রহমান খানের জামিন আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আসামিরা মামলার শুরু থেকে পলাতক ছিলেন, পরে আত্মসমর্পণ করে রায় বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট রুল জারি করলেও জামিন আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে আবেদন করলে তা খারিজ করে ওই আদেশ দেন আপিল বিভাগ। বিচারিক আদালতের রায়ে বলা হয়েছে, আসামি সাবেক ডিআইজি খান সাইদ হাসান এবং সাবেক ডিসি পূর্ব ওবায়দুর রহমান খান 21শে আগস্ট হামলার ঘটনার আলামত নষ্ট করেন, পুলিশকে ভুল নির্দেশনা দেন। এরই মধ্যে এই মামলার পেপার বুক হাইকোর্টে পৌঁছেছে। ফলে মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল হাইকোর্টেও শুনানির অপেক্ষায় আছে। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিশেষ ট্রাইব্যুনাল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশও দেন আদালত। 49 আসামির মধ্যে বাকি 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 28/1/2019 তারিখে সারেন্ডার করে এবং ওখানে তারা জামিন চায় এবং আদালত হাইকোর্ট বিভাগ সেটাকে শুনে 9ই মার্চ 2020 তারিখে তারা তাদের জামিনকে ক্যান্সেল করে। ওই ক্যান্সেলেশনের এগেইনস্টে তারা হাইকোর্টে আবার আসে এবং এসে এখানে জামিন প্রার্থনা করে এবং হাইকোর্ট বিভাগ এই জামিন তাদের সেটা নামঞ্জুর করে। করোনা ভাইরাসে রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,838 জন, মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,95,960 জন। সুস্থতার হার 82.2%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,315 এবং পরীক্ষা হয়েছে 13,218। এ সময় শনাক্ত 1,666। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,77,545 জন। শনাক্তের হার 12.60। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মনে করছেন, তার বিশেষ জামিনের মেয়াদ 2021 সালের 24শে মার্চ শেষ হলেই পরিবার তাকে বিদেশ নেওয়ার আবেদন করতে পারে। এই আবেদন মানা না হলে কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি শুরু হওয়ার আগের দিন 25 মার্চ বিশেষ বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গুলশানের নিজ বাসভবনে চলে আসেন তিনি। শর্ত সাপেক্ষে সেখানে অবস্থান করছেন বেগম জিয়া। এর আগেও বিএনপি চেয়ারপারসনের দেশের বাইরে চিকিৎসার দাবি জানানো তার চিকিৎসকরা এখনও মনে করছেন দেশে তার সঠিক চিকিৎসা সম্ভব নয়। পৃথিবীর বেশ অনেক ভালো ভালো সেন্টার আছে যেখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন এবং অন্যান্য কোমরবিডিটিস আছে, সেগুলোর চিকিৎসা করার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং সত্যিকার অর্থে মডার্ন ট্রিটমেন্ট দেওয়া, মডার্ন থেরাপি দেওয়ার সব ব্যবস্থা আছে। সেই সমস্ত সেন্টারে ওনার চিকিৎসা অবশ্যই প্রয়োজন। 25 সেপ্টেম্বর 6 মাস পূর্ণ হওয়ায় বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড স্থগিতের মেয়াদ
আরও 6 মাস বাড়ানো হয়েছে। তার আইনজীবীরা মনে করছেন সে সময় পার হলেই হয়তো পরিবার তাকে বিদেশে নেওয়ার আবেদন করবেন। পরিবার প্রথম আবেদন করেছে মানবিক কারণে তার মুক্তির জন্য, সরকার সেটাকে বিবেচনা করেছে। মুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, তখন তিনি আবার আবেদন করলেন তার পরিবার। তখন সরকার বিদেশের চিকিৎসার অনুমতির ব্যাপারে সরকার কিছু বলে নাই, কিন্তু তার মুক্তির সময়কাল বর্ধিত করে দিয়েছেন। সুতরাং আগামীবার যখন আবার দরখাস্ত দিবে এই সময় অতিবাহিত হওয়ার পরে, তখন সরকারের কাছে আবার হয়তো বলবে যে ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, অতএব ওনার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি। দলের নীতি নির্ধারণীরা আবেদন মানা না হলে কর্মসূচির কথা না বললেও মধ্যম সারির নেতারা সেজন্য প্রস্তুত বলে জানালেন। চিকিৎসার ব্যাপারে তো সেটা ওনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত, ওনার পরিবারের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুসারে ওনারা তো কথা বলেছেন, কথা বলছেন, সেটা ওনাদের একেবারেই নিজস্ব সিদ্ধান্ত। চিকিৎসা তো আর দলের সিদ্ধান্ত হতে পারে না, এটা তো ওনার নিজের সিদ্ধান্ত, ওনার পরিবারের সিদ্ধান্ত, এবং সেই অনুযায়ী ওনারা চেষ্টা করছেন। একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত যেভাবেই আসে না কেন, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য যে কোনো পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, তার জন্য আমরা অবশ্যই রেডি আছি। নেত্রীর এই মৌলিক অধিকার এটাকে ছিনিয়ে আনার জন্য আমরা তার জন্য প্রস্তুত আছি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশের জন্য যেমন রণাঙ্গনে যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে, তেমনি কূটনীতিকভাবে অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক সমর্থন। ভুটান ও ভারতের দেওয়া স্বীকৃতি সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওই স্বীকৃতি আরও দেশের সমর্থন আদায়ে ভূমিকা রেখেছিল। 71-এর ঘটনাবহুল ডিসেম্বর নিয়ে জানাচ্ছেন নীলাদ্রি শেখর। স্বাধীনতার জন্য যুদ্ধ তখন তুঙ্গে। 6 ডিসেম্বর থেকেই পাকিস্তানি বাহিনী ঢাকা ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দিকে পেছাতে থাকে। তাদের পরাস্ত করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। এমন সংকটে স্বাধীন বাংলাদেশের জন্য প্রথম কূটনৈতিক স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সাড়া ফেলে দেয় বন্ধুরাষ্ট্র ভুটান। এরপর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয় ভারত। পাল্টে যেতে থাকে অনেক হিসেব নিকেশ। ভারতের স্বাধীন যে স্বীকৃতি বাংলাদেশের মানে স্বাধীন রাষ্ট্র হিসেবে বা ভুটানের, এটি একটি বড় ট্রিগার, যার মাধ্যমে আমরা একদিকে যেমন যুদ্ধের ময়দানে আমাদের শত্রুকে পরাজিত করতে পেরেছি দ্রুত, তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কূটনৈতিক অঙ্গনে যারা পাকিস্তানের পক্ষ নিয়ে নানা ধরনের মানে কনস্পিরেসি বা প্রোপাগান্ডা করছিল, এক ধরনের যে চেষ্টা, সেটাকেও আরো ব্যর্থ করা হয়েছে। সেই বিজয় লাভের পর থেকে আমরা দেখেছি যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অধিকাংশ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। ফলে আমি মনে করি যে এই স্বীকৃতি, অর্থাৎ ভুটান এবং ভারতের যে স্বীকৃতি, আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে অনেক সহযোগিতা করেছে এবং এটা একটা মোমেন্টাম, গতি লাভ করেছে। পাকিস্তানের পরাজয় ঠেকাতে সোভিয়েত ইউনিয়নের উপর তীব্র কূটনৈতিক চাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে জানতে চাওয়া হয় জর্দান ও সৌদি আরব থেকে পাকিস্তানে সমরাস্ত্র পাঠানোর আইনি কোনো বাধা আছে কিনা। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এক বার্তায় জানান, পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন যদি ভারতকে সামরিকভাবে নিষ্ক্রিয় না করে, তবে পরবর্তী মাসে মার্কিন রুশ শীর্ষ বৈঠক বাতিল করা হবে। কূটনৈতিক চাপের মুখেও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে অটল থাকে সোভিয়েত ইউনিয়ন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে IUCN বাংলাদেশ। সংগঠনটির জাতীয় কমিটির সভায় জাতীয় নদী রক্ষা কমিশন আইনে দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখার দাবি জানানো হয়েছে। শমিক আহমেদের রিপোর্ট। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN বাংলাদেশের জাতীয় কমিটির আলোচনায় যুগোপযোগী ও কার্যকর আইন প্রণয়নে নীতি নির্ধারণী পর্যায়কে সহায়তা করতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020 এর খসড়া নিয়ে আলোচনা করেন সদস্যরা। শাস্তিটা এত লঘু করে দেওয়া হচ্ছে যে সামান্য একটু টাকা দিয়ে ছেড়ে দেওয়া, অথচ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট, যে এটা কিন্তু একটি অপরাধ এবং তাকে 5-10 বছর জেল দেওয়া যায়। লিস্টিং এন্ড ম্যাপিং অফ রিভার্স, এটা ওনার কাজের মধ্যে আমি দেখলাম না।
ডিজিটালাইজেশন কাজের মধ্যে আছে, আবার ধরেন বাট এটা আরো স্পষ্ট করে আনতে হবে, আর বাউন্ডারি নদীর সীমানাগুলো একটু করে ঠিক করে করা, আইনটা যাতে সুন্দরভাবে ইনশিওর হয় সেটা দেখতে হলেও আমাদের পাবলিক সাপোর্ট লাগবে। পোস্ট 2020 গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ককে টার্গেট করে ওয়ান হেলথ অ্যাপ্রোচকে সামনে নিয়ে এসে লিভিং ইন হারমোনি উইথ নেচার, সেই জায়গায় আমরা এশিয়া অঞ্চলের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মেম্বার্সরা যেমন আছে তেমনি আমাদের 6টা কমিশন আছে, এই এক্সপার্ট দিয়ে নিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে এটা কাজ করতে চাই। হাতি সুরক্ষায় করিডোর রক্ষা ও বনায়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের জন্য 40টার মতো হাতি আটকে আছে, তাতে হাতি মানুষের দ্বন্দ্ব বাড়ছে, আলটিমেটলি কিন্তু হাতি বেশি মারা পড়ছে, আবার মানুষও মারা পড়ছে। তো এইটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দরকার। হাতির নিরাপদ আবাসস্থল তৈরি করতে হবে, কারণ আসলে তো আমাদের নানা কারণে কিন্তু আমরা কিন্তু বন উজাড় করে ফেলছি এবং যার কারণে হাতি কিন্তু চলে আসছে লোকালয়ে, পাশাপাশি হাতির সংখ্যাও কমে যাচ্ছে। তো হাতিকে যদি সুরক্ষা দিতে হয় তাহলে কিন্তু আমাদের বনায়নের বিকল্প নেই এবং ওদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। প্রকৃতিজন ফাউন্ডেশন নানা ফোরামে কিন্তু এই পানির ব্যাপার, নদীর ব্যাপার তুলে ধরছে, পলিউশনের ব্যাপার তুলে ধরছে। আমরাও কিন্তু অনেকগুলো এর মধ্যে ওয়েবিনারে আপনার প্রোগ্রাম করেছি নদী রক্ষা কমিশনের সাথে, নদী নিয়ে যারা কাজ করছে তাদের সাথে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমরাও নাড়া দিচ্ছি। এবং আমরা যদি অ্যাক্টিভলি কিছু না করি তাহলে কিন্তু রেজাল্ট ওই একই থেকে যাবে, কিন্তু আগেও যা ছিল এখনই তাই হবে, এখানে আলোচনাই হবে। কিন্তু জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশকে অগ্রগামী ভূমিকায় রাখার প্রত্যয় জানানো হয় জাতীয় কমিটির সভায়। ধারা বা মুভমেন্ট। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফা দটস বিরতি, আর বিরতির পর যা থাকছে, ভারতে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে ফাইজার, করোনার টিকা গ্রহণ করতে যাচ্ছেন ব্রিটেনের রানী এলিজাবেথ। বিরতির পর আমন্ত্রণ সবাইকে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি, কাজেই প্রণোদনা প্যাকেজের সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডক্টর আতিউর রহমান। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ সদস্যদের জন্য দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তার মতে ঋণ বিতরণে সনাতনী পদ্ধতি থেকে বের হতে না পারলে পুরো প্রক্রিয়ায় গতি আনা সম্ভব হবে না, যে কারণে এপ্রিল মাসে 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা হলেও এ পর্যন্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে ঋণ গেছে মাত্র 8,500 কোটি টাকা। কর্মশালার উদ্বোধনী পর্বে এসএবি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মাসুদুর রহমান, বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ এবং ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট শামস মাহমুদ উপস্থিত ছিলেন। ওয়ার্কিং ক্যাপিটাল লোন আমরা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের 3 মাসের ক্যাশ ফ্লো হিসাব দেখে আমরা 10, 20, 30 হাজার টাকার মতো লোন মাত্র 4-5 মিনিটে কেওয়াইসি করে, ইলেকট্রনিক কেওয়াইসি করে আমরা তাদেরকে দিয়ে দিতে পারি। এটা 6 মাসের জন্য লোন দিতে পারি, 1 বছরের জন্য দিতে পারি, দিয়ে তাড়াতাড়ি এই লোন ফেরত আসবে এবং এই টাকা মার যাবে না। সুতরাং এরকম কিছু ইনোভেটিভ চিন্তা এখনই আমাদের করা উচিত। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য এবং বাহরাইনে অনুমোদন পাওয়ার পর এবার ভারতে নিজেদের তৈরি কোভিড টিকার অনুমোদন দিয়েছে মার্কিন কোম্পানি ফাইজার। তবে টিকাটি -70°C তাপমাত্রা সংরক্ষণ করতে হয় বিধায় ভারতের ছোট শহর এবং গ্রামাঞ্চলে সেই ব্যবস্থা কতটা করা সম্ভব তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতে যে কোনো টিকার অনুমোদনের জন্য দেশটিতে সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে হয়, কিন্তু ফাইজার বা এর অংশীদার কোম্পানি দেশটিতে এ ধরনের ট্রায়ালের কোনো কথা জানায়নি। এদিকে বয়স এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারণে আগাম স্বাস্থ্য সুরক্ষা হিসেবে আগামী সপ্তাহে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ ফাইজার বায়োনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নেবেন। অ্যান্টি ভ্যাক্সাররা ভ্যাকসিন গ্রহণে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে জনগণকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ।
কলম্বিয়ায় বৈদ্যুতিক হুইল চেয়ারের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শহরে ঘোরার সুযোগ করে দিচ্ছে ম্যাচ নামে প্রতিষ্ঠান। তাদের বিষণ্ণতা কাটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ এই হুইল চেয়ারের মাধ্যমে তারা শহরের বিভিন্ন রাস্তায় ঘোরার পাশাপাশি রেস্টুরেন্ট, পার্ক এবং নদীর পাড়ে আড্ডাও দিতে পারবেন। এবারে কৃষি সংবাদ। নীলফামারীর সৈয়দপুর মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বিলুপ্ত প্রায় বৈরালী মাছের কৃত্রিম প্রজননে সফল হয়েছেন। নদীর এই মাছটিকে আবদ্ধ পুকুরে চাষ করার পদ্ধতিও উদ্ভাবন করেছেন তারা। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। এক সময় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীতে বৈরালী বা বরালী মাছটি প্রচুর পাওয়া যেত। 2015 সালে বৈরালী মাছটিকে বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN। এরপর থেকে মৎস্য গবেষকরা উত্তরাঞ্চলের বিভিন্ন নদী থেকে বৈরালী মাছ সংগ্রহ করে দীর্ঘদিন গবেষণার পর পুকুরে সফলভাবে প্রজনন করতে সক্ষম হয়েছেন। মাছটা হারিয়ে যাচ্ছিল, সেই মাছটা আমরা পুকুরে এনে আমরা সেটার ব্রুড ডেভেলপমেন্ট করেছি এবং আমরা এই মাছটার পরবর্তীতে GSI ফ্যাকান্ডিটি দেখেছি এবং মাছটার প্রাথমিকভাবে আমরা কৃত্রিম প্রজননে সক্ষম হয়েছি। যেহেতু এটা ক্যাপটিভ কন্ডিশনে তাদের ব্রুড ডেভেলপমেন্টটা খুবই ভালো গ্রোথ আমরা পেয়েছি, তাই আমরা যখন এগুলো নার্সারির মাধ্যমে পরবর্তী যখন চাষি পর্যায়ে আমরা পুকুরে তাদেরকে চাষ করার জন্য সাজেস্ট করব, তখন তারাও এই বৈরালী মাছের ক্ষেত্রে ভালো এবং কাঙ্ক্ষিত গ্রোথ পাবে। কয়েক বছরের গবেষণা সাফল্যের অংশ হিসেবে শিগগিরই মৎস্য বিভাগের মাধ্যমে চাষি পর্যায়ে পুকুরে চাষ হবে বরালী মাছ। যেহেতু পোনা উৎপাদন কলাকৌশল ডেভেলপ হয়েছে, উদ্ভাবন করতে পারছি, এটা ছড়াই দিতে পারি, তাহলে এটা চাষও আমরা সহজেই ছড়াই দিতে পারবো। এর ফলে কি হবে, এই মাছটা আমরা আগে যে হারিয়ে যাচ্ছিল, হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। দেশে 260টি স্বাদু পানির মাছের মধ্যে 64টি প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজধানীর নড়াই নদী বাঁচাতে প্রতীকী কাগজের নৌকা ভাসানো কর্মসূচি হয়েছে। এতে অংশ নিয়ে নদীর প্রাতিষ্ঠানিক দখল এবং দূষণ বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। শমিক আহমেদের রিপোর্ট। 80-র দশকের শুরুর দিক পর্যন্ত রাজধানীর মধ্যাঞ্চলের প্রধান নৌপথ ছিল নড়াই নদী। পশ্চিমে তুরাগ থেকে পূর্বে বালু নদী পর্যন্ত বিস্তৃত ছিল নদীটি। আমার বাপদাদারা আগে এই নৌকোয় চালাইতো, তখন তো পানি খুব ভালো ছিল। আমরা এই নদীতে সাঁতার কাটতাম, মাছ মারতাম, গোসল করতাম, আবার পানি খাইছিও ভালো পানি। তো এই কারণ বাজার যাইতাম নৌকা নিয়ে। কারণ বাজার ওই সময় নৌকাও ছিল বেশি। মাগুর মাছ, শিং মাছ, টাকুন মাছ, তারপরে শোল মাছ, তারপরে এক ধরনের চিংড়ি বড় ছিল, পাবদা মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। ঠিকারিরা পাখি কিছুটা মাইরে নিচে বকটক। এখন ঢাকার 1/3 গৃহস্থলী ও পয়ঃনিষ্কাশনের বর্জ্য ফেলা হচ্ছে নদীটিতে। বিষাক্ত পানিতে নেই জলজ প্রাণীর অস্তিত্ব। দুই পাশের জায়গা দখল করায় শুরু হয়েছে নড়াই নদী। নড়াইকে তার পুরনো রূপে ফিরিয়ে দেওয়ার দাবিতে জনপ্রতিনিধি সহ স্থানীয়দের সম্পৃক্ত করে নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসানোর কর্মসূচি করেছে নদী নিরাপত্তায় কাজ করা সংগঠন নোঙর। সরকার বেসরকারের যারা আছে তারা যতক্ষণ না পর্যন্ত নদীর পাশে এসে দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে নদীর ময়লা, দখল, দূষণ এগুলো কিন্তু দূর হবে না। মানুষ সচেতন হয়েছে, কিন্তু আমার সিস্টেম যদি ডেভেলপ না হয়, আমার সিস্টেম যদি সচেতন না হয়, তাহলে শুধু মানুষ সচেতন হলেও কিন্তু কাজ হবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দখল, দূষণ রোধ করে নাব্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নদী রক্ষায় কাজ করা সংগঠনগুলো। সাধারণ মানুষরা ময়লা ফেলবো না, সেটা ঠিক আছে, পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে নদী দূষণের বিরাট আয়োজন বাংলাদেশে, সেটা প্রথমে খুব জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে। বর্জ্য যদি না আসে, আমরা ধরে নিতে পারি যে 90% নদীর দূষণ বন্ধ হয়ে যাবে। অন্তত দূষণমুক্তভাবে ট্রিটেড ওয়াটার, পরিশুদ্ধ পানি এই নদীতে যাবে, সেটা প্রতিপালিত হচ্ছে না। কাগজের নৌকা ভাসানোর আয়োজনে নোঙরের সহযোগী নদী রক্ষা জোট, রিভার জাস্টিস ও নিরাপদ পানি আন্দোলন।
সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। কোভিড-19-এর প্রভাবে জীবিকা হারানো এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য পুনরায় দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থান কার্যক্রম চালু করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইউসেফ বাংলাদেশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইউসেফ বাংলাদেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসির এজাজ বিজয়, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপি দাস চৌধুরী, ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ এবং অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফা ডক্টর বিরতি। আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। 9 মাস পর খেলায় ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু টি-20-তে জিমকন খুলনায় খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।